হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে সকালটা অনেক জলদি শুরু হয়েছে আমার, কারণ বাড়িতে কিছু গেস্ট আসবে। এদিকে মৈনাকের অফিস শুরু হওয়ার আগে ওর ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। সব তো এদিক ওদিক ছড়িয়ে রাখে। এই ঘরটা মিভানের জন্য বরাদ্দ ছিল, কিন্তু মিভান আর থাকার সুযোগ পায় না। পুরো মৈনাক দখল করে রেখে দিয়েছে। সারা দিন অফিস করে, তারপর সন্ধেবেলা নিজের পড়াশোনার কাজ। তাই মিভান বেচারা এই ঘরটায় থাকার মতো সুযোগই পায় না। আজ আমাদের বাড়িতে দুজন গেস্ট আসবেন। যদিও গেস্ট বলাটা ভুল হবে, ওনারা পুরো বাড়ির লোকই আমাদের। মৈনাকের ছোটবেলা থেকে বেড়ে ওঠা ওনাদের সঙ্গে, এমনকি মৈনাকের বাবা দাদু সব একসাথে তারা বেড়ে উঠেছে। ঘরে কোনো বিপদ আপদ হলে আত্মীয় স্বজনদের আগে ওনারা ছুটে আসেন। আকাশটা কি সুন্দর হয়ে আছে না বাইরেটা! এরকম আকাশ দেখলেই না বড্ড মন খারাপ করে। কলকাতায় এখন পুজো পুজো রব, চারিদিকে প্যান্ডেল তৈরি হচ্ছে আর শরতের আকাশ। এই সময়টা তাই ভীষণ মন খারাপ হয়ে যায়। এদিকে রান্নার প্রিপারেশন চলছে। এখন চিকেন বানাবো, পোড়া মশলার চিকেন। তার জন্য গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা গোলমরিচ, জিরে সব ড্রাই রোস্ট করে নিচ্ছি। গোটা শুকনো লঙ্কা দিলেও ভালো হতো, কিন্তু বেশি ঝাল করছি না, কারণ বয়স্ক মানুষরা খাবে। শুকনো লঙ্কার ঝাঁঝটা বড্ড বেশি। তার মধ্যে কালকেই আবার ফ্লাইট কলকাতায় ফিরে যাওয়ার। যেহেতু পোড়া মশলার চিকেন, তাই আগে সব কিছু পুড়িয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পুড়িয়ে নেব। পুড়িয়ে নিয়ে তারপর এটাকে পেস্ট করব। আজকের রান্নাগুলো যত পেরেছি কম মশলা দিয়ে করারই চেষ্টা করেছি। এত রাতে আসছেন তো, সকালে আনলেই ভালো হতো, কিন্তু আজকে যেহেতু মৈনাকের অফিস, ও টাইম দিতে পারবে না বলে ওনারা রাতে আসছেন। পেঁয়াজ, আদা, রসুনটা আগে পুড়িয়ে তুলে নিলাম। এরপর টমেটো, কাঁচা লঙ্কা আর আরও একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজটা মনে হচ্ছে একটু কম হয়েছে। ওনারা আসবেন এখানে একদম লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে। ওনারা নরওয়ে আর ডেনমার্ক ঘুরতে গেছিলেন। একদম লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে স্টকহোম আসবেন। তাই বুধবার দিনই এসছেন ওনারা স্টকহোমে, আর বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে ডেকেছি। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পুড়িয়ে সেগুলোকে পেস্ট করে নিলাম। আর এই পেস্টটা এবার ম্যারিনেট করা চিকেনের মধ্যে হাফ দিয়ে দেবো। এই চিকেনের মধ্যে টক দই, অল্প হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এই বাটা মশলাটাও আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। মনে মনে আজকে এত আনন্দ হচ্ছে, ভাবতেও পারছি না শ্বশুরবাড়ি পাড়া থেকে কেউ আসছেন। এই অনুভূতিটা ঠিক মুখে বলে বোঝানো যাবে না। আমরা যে জায়গায় থেকেছি, বড় হয়েছি, সেই জায়গা থেকে যখন কেউ আসেন, তখন মনে হয় যেন সেই জায়গার গন্ধটাও নিয়ে আসছেন। আর তাদের জন্য এই ছোট্ট কিছু উপহার। যেহেতু দোকানে যাওয়ার সুযোগ পাইনি, বিশেষ কিছু কিনতেও পারিনি, চকলেট, কুকিজ আর বিখ্যাত সুইডিশ সিনামন বান। একটু আগে জানতে পারলে দোকান থেকে গিয়ে অন্য কিছু আরও কিনে নিয়ে আসতে পারতাম। আমাদের তো বাড়ির কাছে বিশেষ কিছু দোকান নেই, ওই একটা গ্রোসারি শপ। তো যাই হোক, এখানে চিকেনের জন্য সর্ষের তেলে একটু পেঁয়াজ ভেজে নেব। ভালো করে পোড়া পোড়া মতো ভাজা করে এবার যে বাটা মশলাটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা অ্যাড করে দেবো। আর এবার এর মধ্যে সেই ড্রাই রোস্ট করে রাখা মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন দিয়ে ভালো করে কষতে দেবো, যাতে একদম তেল ছেড়ে ছেড়ে আসে। অনেকেই তো নাকতলা শীতলা মন্দির চেনেন, খুবই বিখ্যাত। আজকে যারা আসবেন, ওই মন্দিরটা তাদেরই। আর যারা চেনেন না, তারা নাকতলা উদয়ন সঙ্গে দুর্গাপুজো যদি দেখে থাকেন, তার পাশেই যে বিশাল শীতলা মন্দিরটা আছে, সেই শীতলা মন্দিরটার কথা বলছি। প্রত্যেকবার মার্চ মাসে বিশাল শীতলা পুজো হয়, আর নাকতলা উদয়নে বিশাল মেলা বসে। আমি বিয়ের পর থেকে একবারই ছিলাম, তারপর থেকে আর থাকতে পারিনি, বাইরে চলে এসেছি। এদিকে চিকেনটা কষা হোক, আর আমি ততক্ষণ বাসনপত্রগুলো বার করে নিই। এই দেশ থেকে প্রচুর বাসন এনে আমার কিন্তু খুব সুবিধাই হয়েছে। এখনও আসছে, সবকটা বক্স এসে পৌঁছায়নি। আর কাকু কাকিমা যারা আসছেন, ওনারা কিন্তু প্রায় সারা পৃথিবীর 40টার ওপর দেশ ঘুরে ফেলেছেন। প্রত্যেক বছর একটা করে ট্রিপে বেরোন, 3-4টে কান্ট্রি ঘুরে তারপর ফেরেন। এদিকে চিকেন থেকে প্রচুর জলও ছেড়ে দিয়েছে। আমি কোনো এক্সট্রা জল অ্যাড করিনি, দই থেকেই যা জল বেরিয়েছে। এভাবেই কষতে কষতে একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে, তখন কাসুরি মেথি আর ওই সেই ভাজা মশলাটা অ্যাড করে নামিয়ে নিতে হবে। এই রান্নাটা যদিও একটু বেশি করে তেল ব্যবহার করলে খেতে আরও বেশি ভালো হয়, কিন্তু ওনারা যেহেতু বয়স্ক মানুষ আর এতটা ট্রাভেল করে আসছেন, প্রায় 12 দিনের ট্রিপ ছিল, এই লাস্ট স্টকহোমে এসছেন।
তাই রান্নাগুলো যতটা পারছি লাইট রাখারই চেষ্টা করছি। ব্যাস রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি সব রান্নাই শেষ, শুধু ওই ছানার কোফতা পোলাও বানাবো, সেইটা খালি বাকি আছে। এখন দুপুরের দিক, আর মিভানকে নিয়ে মৈনাক একটু সাইকেলিংয়ে বেরিয়েছে। মিভান খুব বায়না করছিল সারাদিন বাড়িতে থাকতে থাকতে। আজকে লোকজন আসবে বলে যদিও মৈনাক দুপুর 3টের সময় সব অফিসের কাজ র্যাপ আপ করে নিয়েছে। আর ওই যে দেখুন, আমাকে দেখেই তীব্র গতিতে সাইকেলের স্পিড বাড়িয়ে দিয়ে আসছে আমার দিকে তেড়ে। এখন এই কি যে একটা নতুন ঢং শিখেছে, একটা বইতে পড়েছে যে ছেলেটা সাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছে, রক্ত বেরোচ্ছে। তো সেই ছবিটা দেখে ও নিজেও সেরকম প্রিটেন্ড করে। ও সাইকেল থেকে পড়ে যাচ্ছে, পড়ে হাঁটুতে চোট খাচ্ছে। আর তার কত কায়দা দেখুন না খালি। এখানে মাঠে ঘাটে ধুলো বালিতে গড়াগড়ি খেতে বাচ্চারা যে কি ভালোবাসে। এমনও দেখি বাচ্চাগুলো শপিং মলে গিয়ে মাটিতে শুয়ে পড়ে। সব কিছুই মোটামুটি খুবই পরিষ্কার থাকে, তাও আমাদের যেন মনটা কেমন খুঁতখুত করে। যাই হোক, চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে বাকি কাজ এবার শেষ করি। বাড়িতে চলে এসেছি, শুধু পোলাওটা বানাবো, তাহলেই রেডি হয়ে যাবে। বাকি সব রান্না মোটামুটি কমপ্লিট। ছানার কোফতা যেমন ভাজি সেরকম করে ভেজে নিয়েছি ছোট ছোট। আর এবার রাইসটার উপর ছানার কোফতাগুলো সাজিয়ে দিলাম। আজকে এটা লেয়ারিং করে ওভেনে দিয়ে দেবো। আর এই চালটা আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এটায় গরম দুধের মধ্যে কেশর আর বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। এবার তার উপরে আর এক লেয়ার চাল, আবার ছানার কোফতাগুলো সাজিয়ে দিলাম। এটা কিন্তু একটা ঠাকুর বাড়ির রান্না। এরপর আবার কেশর গোলা দুধটা দিয়ে কয়েকটা কাজু, একটু ঘি মিশিয়ে ওভেনে বেক করতে দিয়ে দেবো। আমি চিনি অ্যাড করলাম না, কারণ এটা চিনি দেওয়ার কথা কিছু লেখা নেই ঠাকুরবাড়ির রান্নায়। আপনারা চাইলে চিনি দিতেও পারেন। এরপর এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে 180 ডিগ্রিতে 10 মিনিট বেক করে নেব, ব্যাস। এদিকে মৈনাকু গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, ওনাদের আনতে যাচ্ছেন। ওনারা আমাদের বাড়ি কিন্তু খুব কাছেই আছেন, 30 মিনিট দূরে গিয়ে উঠেছেন। তো আমাদের পাড়ায় এক ট্যাক্সি দাদা আছে, বাংলাদেশের মানুষ। ওনাকে বলে দিলে উনি যখন তখন ট্যাক্সি নিয়ে চলে আসেন। এই হোটেলটায় কাকু কাকিমারা এসে উঠেছেন। প্রায় 48 জনের গ্রুপ এসেছেন। সবাই মোটামুটি দিল্লি থেকে, একমাত্র আমাদের এই কাকু কাকিমাই কলকাতার। চলে এসছে বাড়ির সামনে। নিজের পাড়া থেকে এসছে কোনো মানুষ, ভাবলেই কি যে আনন্দ হচ্ছে মনে। তাছাড়াও এনারা মৈনাকদের ভীষণই ক্লোজ, তাই আনন্দটা আরও বেশি। এই হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্সের ব্যবস্থা: ভেজিটেবল চপ, কিমা দিয়ে ডিমের চপ আর চা। তোমার জন্য সুইডিশ চকলেট ফেমাস। এটা হচ্ছে, এটা এখানে বিখ্যাত, মানে এই বানটার জন্য সুইডেনে ছুটি দেওয়া হয়, ঠিক আছে? সিনেমান বান বলে এটাকে। এই একটা দিন আছে যেদিনকে সবাই ছুটি নিয়ে বানটা খায়। তো হ্যাঁ, আর এটা হচ্ছে সুইডেনের ফেমাস কুকিজ, মানে দারচিনি আর আদা লবঙ্গ সিনেমান কুকিজ, খুব ফেমাস এগুলো। তো আমি সেগুলো আমি জানি, আগে জানলে একটু অন্যরকম কিছু জানতাম। কালকে রাতে তুমি দোকানে যেতে পারি। গল্প করতে করতে কিভাবে যে হুসহুস করে সময় চলে গেল বোঝাই গেল না। কত দিনের জমানো গল্প, নিজের পাড়ার নিজের মানুষ। আর এদিকে কাকিমা আমাকে কাজ করতে দেখে নিজেও কাজে হাত লাগিয়ে দিয়েছে। বারণ করলেও শোনে না। মায়েরা বোধহয় এরকমই হয়, সন্তানদের কাজ করতে দেখলে নিজেরাও কাজে ঝাঁপিয়ে পড়ে। খাবারগুলো বেড়ে দিই, তারপর বলছি কি কি রান্না করেছে এক এক করে। ততক্ষণ কাকুর মুখে মৈনাকদের বাংলাদেশের কিছু গল্প শুনে নি, চলুন। বাংলাদেশ থেকে যখন পালিয়ে আসে, মানে পালিয়ে এসছে 1950 সালে। ফার্স্টে তোর বাবারা এসছে, মানে তোর বাবারা না, তোর বাবার তো এখানে জন্ম, বাবুদা বোধহয় ওখানে জন্ম, যেহেতু কাকুর ওখানে জন্ম, বাবুদারও মনে হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে। ওখান থেকে পালিয়ে এসে ওরা এখানে আমাদের কলোনি, মানে জায়গা নিয়ে যে যেন দখল করে বসে গেছে। ইছামতি নদী, ইছামতি নদী থেকে যমুনা নদী, যমুনা নদী বলে, এটা হলো ওই
ভোলা অঞ্চলে, উত্তর 24 পরগনার, সেখানে ওখানকার অঞ্চলের বাসিন্দারা বলে তখন হাজার হাজার ডেড বডি জলের মধ্যে দিয়ে ভেসে গেছে হিন্দুদের। এবং আমরা যেটা থাকি নাকতলা অঞ্চলে, এগুলো সব কলোনি। সেখানে ফার্স্টে ভুগানের দাদুরা এখানে আসে। আসার পরে তারপরে আমার বাবারা আসে। আমার বাবাদের জায়গার ব্যবস্থা করে দেয় ভুগানের দাদুরাই আমাদের কোথায় থাকবে। আমার বাবাকে নাম ধরে ডেকে বলতো যে অনন্ত এখানে থাক। আমার বাবার মুখে সারাক্ষণ ব্যানার্জি বাজি। সাংঘাতিক দিন গেছে। এবার আরেকটা স্টোরি বলি, এই স্টোরিটা শোনো। এই স্টোরিটা না শুনলে তোমাদের একটা তিনজনের একটা বাড়িতে আমার একটা বংশগতিকা আমি তৈরি করেছি। ব্যানার্জিদের শুরুটা কোথা থেকে, তো সেখানে ওর ব্লগেও আছে 1700 খ্রিস্টাব্দে প্রথম পুরুষ পেয়েছিল প্রতাপ ব্যানার্জি। 1700 খ্রিস্টাব্দে সে ছিল বাংলাদেশের ওই গ্রামের পুরুষ। তার আগেও ব্যানার্জিরা ছিল, কিন্তু আমি আর কোনো হিস্ট্রি তার খুঁজে পাইনি। তো তোমাদের যে পুজোটা শীতলা মন্দিরে, সেটার ইতিহাস কিন্তু 350 বছর পুরনো, 350 ইয়ার্স। 350 ইয়ার্স। কারণ প্রতাপ ব্যানার্জির যে ছেলে, সে কিন্তু পুরোহিত ছিল শীতলা মন্দির বাংলাদেশে। এবং প্রতাপ ব্যানার্জির যে ছেলে, নামটা এখন মনে পড়ছে না, ওই বংশগতিকার ওইটার মধ্যে আছে, সে পুজোটা করতো সামওয়্যার অ্যারাউন্ড 1700 এডি, মানে 1700 খ্রিস্টাব্দে। তোমাদের যে পুজোটা বাংলাদেশে প্রায় 350 বছর পুরনো। মানে ঘোষাদের সাথে ব্যানার্জিদের সম্পর্ক মোটামুটি 350 থেকে 400 বছর পুরনো। এই কারণে আজকের দিনেও প্রথম কুলোটা কিন্তু আমাদের বাড়িতেই ঢোকে, কারণ সেখানে আমরা পুরুষ ছিলাম। এই যে প্রথাটা, যে ওই কুলোটা তুলে ব্যানার্জিদের বাড়িতে আসে, ব্রাহ্মণ বাড়ি হলো ব্যানার্জিদের বাড়ি। কেন এত তো ওখানে ব্রাহ্মণ আছে। কি ফুটেজ খাচ্ছে দেখো না, হেভি ফুটেজ খাচ্ছে। ওই কুলোটা তো আগে বাংলাদেশের গ্রামে নিয়ে ঘুরতো, ঢেরা পেটানো যেটাকে বলে, ঢেরা নিয়ে ঘুরতো 350 বছর পূর্ণ, ঢাক পেটাতে ঢেরা বলতো। আর সেই 350 বছরের রীতিটা কিন্তু এখনো নাকতলায় চলে। বাড়িতে পুজো হয়, প্রথম কুলোটা আমাদের বাড়িতে আছে। জানি একবারই ছিল আমি মানে আমি ঠিক বিয়ের পরের বছরই কভার করিনি। শীতলা পূজা দেখেছো? একবার, মানে ঠিক বিয়ে যে বছর ডিসেম্বরে হচ্ছে, মার্চ মাসে। এই গল্প চলতেই থাকবে, ততক্ষণ চলুন ঝটপট কি রান্না করেছি দেখিয়ে দিই। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল, ঠিক আছে। এটা হচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে নিরামিষ একদম, পনিরের, হ্যাঁ পনির দিয়ে একদম নিরামিষ। আর এটা হচ্ছে রুই, এটাকে নাম আছে একটা বনেদি রুই, এটা রেসিপিটার নাম, হ্যাঁ একটু অন্যরকম। তো ওইটা হচ্ছে মালাই চিংড়ি গন্ধরাজ লেবু দিয়ে। এটা হচ্ছে পোড়া মশলা দিয়ে চিকেন। আর ওটা হচ্ছে পনিরেরই কোফতা দিয়ে পোলাও, ঠিক আছে। কোনোটাই চিনি দিইনি আমি, কোনো চিন্তা নেই, ঠিক আছে। আর আমি ইচ্ছে করে চাটনি পায়েস করিনি, ও যেহেতু বলে দিয়েছে তোমরা মিষ্টি খাও না। মোটামুটি সব খাওয়া দাওয়া গল্পের পালা শেষ। এখন না ভীষণ মন খারাপ করছে এটা ভেবেই যে সবাই বাড়ি চলে যাবে। আবার কবে দেখা হবে। আমরা তো না কলকাতায় যাব, ওনারা তো আর হয়তো সুইডেন আসবেন না। এই দূর দেশে নিজের মানুষদের কাছে পাওয়া যে কি বড় পাওনা। বিমানের জন্য আমি নিচে যেতে পারলাম না। এই বিমানকে নিয়ে নিচে তো যাওয়া যেতে পারে, কিচ্ছু হবে না। আমি খুব তৃপ্ত যে ওখানে তোমার মতো একজন বিশেষ। আরে বাবা রে, আমি ব্লেস যে তুমি এটা বললে। শুনছো, ঝগড়া করবে না আর কি। হ্যাঁ না না, আমার গলা হেভি জোরে, হেভি জোরে আমার গলা। টাটা টাটা। এই আমি নিচে যেতে পারছি না, খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ টাটা। নিচে যাব না ভেবেও মিভানকে নিয়ে আবার পরে দৌড়ে দৌড়ে নিচে চলে যাচ্ছি। দরজাটা অবধি লক করে আসেনি জানেন। যদিও এইদিকে একমাত্র চুরি হয় সাইকেলই, সাইকেল ছাড়া অন্য কিছু চুরি হয় না। সাইকেল আর প্র্যাম, এই দুটো বড্ড চুরি হয়। হ্যাঁ গো টাটা। আমার এত মন খারাপ লাগছে, ভালো লাগছে না। হ্যাঁ, সুইডেন থেকে কেউ এরা আলাদা, নিজের ঘর থেকে এসছে।
এই কলকাতা ছেড়ে যখন সুইডেন চলে আসছিলাম, যেরকম কষ্ট হচ্ছিল না, এখনও ঠিক সেরকমই মনে হচ্ছে, যেন নিজের কেউ অনেক দূরে চলে গেল। সবাই চলে গেছে, এবার মিভান আর আমি। তার কারণ মিভান সন্ধ্যেবেলা এত খেয়ে ফেলেছিল স্ন্যাক্স, তাই ওকে একটু লেট করে আজকে ডিনার দিলাম। আর মানে চলে যাচ্ছে যখন না আমার কান্না পেয়ে গেছে, কারণ মনে হচ্ছে কি মানে নিজের মানে কলকাতার গন্ধ পাচ্ছি আমি এখানে। ওরা যে স্টকহোমে এত দূরে আমাদের বাড়িতে আসবে, আজকে ওরা কোথাও ঘুরতে যায়নি আমাদের বাড়িতে। হ্যাঁ মানে নাকতলার মানুষ, মানে আমার গলির পেছনের বাড়িটাই। কালকে রাতে খবর পেয়েছি যে আসছে, আমি যে করে হোক আমার বাড়িতে যেন আসে, মানে আমি ভাবতেও পারিনি যে চলে আসবে। আমার মানে মানে প্রতিবেশী, নিজের বাড়ির লোক, এরা আসা মানে একটা কি যে এক্সাইটমেন্ট, মানে ঠিক বলে বোঝানো। আর যখন মানে চলে যাচ্ছে মনে হচ্ছে যে দৌড়ে গিয়ে চলে যাই, হ্যাঁ এদের সাথেই চলে মানে যাই, কলকাতার গন্ধ নিয়ে এসেছে, কলকাতার গন্ধটার সাথে আবার কলকাতাতে চলে যায় একদম। আর আজকে ডিনার করতে করতে এখানেই ব্লগটা শেষ করি। আবার খুব জলদি দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন। বাই বাই।